রঘুনাথগঞ্জ নামে এক গ্রাম ছিল, আর সেই গ্রামে 200টিরও বেশি পরিবার বাস করত। এক বছর সেই গ্রামে হঠাৎ অনাবৃষ্টি হয়, আর সেই কারণে সে বছর কোনো ফসল ফলেনি। আর তার ফলেই সে বছর গ্রামবাসীদের জীবন দুর্দশার মধ্যে দিয়ে কাটছিল। আর সেই গ্রামেই বসবাস করত অমল ও ঝুমার পরিবার। বাদবাকি গ্রামবাসীদের মতো তাদের জীবনেও নেমে আসে অভাবের ছায়া, এবং তার জন্যই অমল নেয় এক সিদ্ধান্ত। আর ঠিক তারপরেই তাদের জীবন পুরোপুরি পাল্টে যায়। ঠিক কি সেই সিদ্ধান্ত, আসুন জেনে নিই। ওগো, তুমি এখানে বসে কি করছো? আর আমি তোমাকে পুরো বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। তা কেন ঝুমা, তুমি আমাকে হঠাৎ খুঁজে বেড়াচ্ছ কেন? বেলা তো আর কম হলো না, সেই সকাল থেকে না খেয়ে কাজ খুঁজতে বেরিয়েছো। এবার একটু এসো, এসে দুটো খেয়ে যাও। খেতে তো নয় যাব, কিন্তু রান্না কি করে করলে? সকালেই তো বললে ঘরে নাকি কোনো বাজার সদাই নেই, কিন্তু এখন আবার বলছো ভাত খেয়ে যেতে। হ্যাঁ, তাই তো বলছি। তবে ঘরে অল্প কিছু চাল পড়েছিল, সেগুলোই রান্না করলাম। এবার তুমি এসে খেয়ে যাও তো দেখি। আচ্ছা চলো চলো, আমারও যে খুব খিদে পেয়েছে। এই ভোলা, তুই এখানে বসে বসে ঘাস খা, আমি কটা ভাত খেয়ে আসি। তারপর বিকেলের দিকে তোকে মাঠে চড়াতে নিয়ে যাব। জানিসই তো, তোকে আমি ওই মাঠের ঘাস ছাড়া আর কিছুই খাওয়াতে পারবো না, কারণ যেখানে আমার সংসারই চলে না সেখানে আমি আবার তোকে কি করে খাওয়াবো বলতো? ওই ঘাসই যে তোর একমাত্র সম্বল রে, ওই ঘাস খাইয়েই তোকে আমি বাঁচিয়ে রাখবো। হয়েছে হয়েছে, গরুর সাথে আর এত কথা বলতে হবে না। এবার একটু তাড়াতাড়ি এসো, এসে খেয়ে যাও। আবার বাসনপত্রগুলো তো আমাকে মাজতে হবে নাকি? আচ্ছা চলো ঝুমা, দুটো খেয়েই আসি। আরে ও ঝুমা, এ তো অল্প কয়েকটা ভাত, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ছাড়া তো কিছুই দেখছি না। না না, এগুলো আমার গলা দিয়ে নামবে না, আমি এই ভাত খেতে পারবো না, তুমি খেয়ে নাও। না না, আমি এখন খাবো না। তোমার খাওয়া শেষ হলেই আমি খাওয়া শুরু করব। এবার তুমি এই পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে কোনো মতে ভাত কটা খেয়ে নাও না। আরে এ কি, হাঁড়িতে তো আর একটাও ভাত নেই। ঝুমা, তুমি আমাকে মিথ্যে কথা বলছো তাই না? তুমি না খেয়ে সব ভাত আমাকে খাইয়ে দিতে চাইছো তাই না? না না, এই ভাত আমি আর খাবো না। তুমি না খেয়ে থাকবে আর আমি খেয়ে থাকবো, এটা তো আর হতে পারে না। আরে আমাকে নিয়ে তুমিও তো ভেবো না গো, ঘরে যে চাল ডাল বলতে কিছুই নেই। এদিকে আজ কতদিন ধরে তোমার কাজকর্ম তো সব বন্ধ, বলো এভাবে কি আর সংসার চলে? ঘরে যেটুকু চাল পড়েছিল সে কটা চালের ভাতই রান্না করেছি। এবার তুমি খেয়ে নাও, আমাকে নিয়ে তুমি ভেবো না, আমি না হয় অন্য একটা ব্যবস্থা করে নেব। না ঝুমা না, তুমি এই ভাত কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে খেয়ে নাও। আমি বেরোবো, বেরিয়ে ফেরার পথে বাজারে কিছু খেয়ে নেব। বেরিয়ে বাজারে গিয়ে খেয়ে নেবে মানে? আর তুমি বেরোবেই বা কেন? তোমার পকেটে তো কোনো টাকা কড়ি নেই, তাহলে শুধু শুধু বেরিয়ে করবেটা কি? আর বাজারে খাবেই বা কি করে? আমি বেরিয়ে একটু জমিদার বাড়ির দিকে যাবো ভাবছি গো। জমিটা বন্ধক দিয়ে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায় দেখি। জমিটা তো এমনি এমনি পড়েই আছে, সেখানে তো আর চাষবাস হচ্ছে না। তার চেয়ে বরং বন্ধক দিয়ে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়, তারপর না হয় যে টাকাটা পাবো তাই দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করব। সে না হয় বুঝলাম, তাই বলে তোমারও তো শখের জমিটা, তুমি সেটাকে বন্ধক দেবে? ওগো না না না, আমার মন যে একেবারেই সায় দিচ্ছে না গো। তোমার মন সায় না দিলেও আমার মন সে সায় দিচ্ছে গো গিন্নি। পেটে যদি দানা পানি না পড়ে তাহলে ওই জমি রেখে কি লাভ বলো তো? তাছাড়া ব্যবসা করে যদি লাভ করতে পারি তাহলে জমিটা আবার ছাড়িয়ে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, সে তুমি যেটা ভালো মনে করো তাই করো, এতে আমি আর তোমাকে বাধা দেব না। ঝুমা, আমি তাহলে জমিদার বাড়ি গিয়ে জমিটা বন্ধক দিয়ে আসি, বুঝলে? আর শোনো, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো, আমি আসবার সময় তোমার জন্য নিয়ে আসবো। না না, আমার জন্য তোমাকে কিছুই আনতে হবে না। জমি বন্ধক দিয়ে যাতে তুমি সুস্থ সবল মতো বাড়ি ফিরে আসতে পারো, মনে মনে আমি সেটাই কামনা করি। আচ্ছা ঠিক আছে,
আমি তাহলে এবার বেরোলাম, বুঝলে? দেখি জমিদার বাড়ির দিকে ঘুরে আসি। আরে আরে অমল যে, তা অমল হঠাৎ কোথায় যাচ্ছ? নতুন কোনো জমিতে কাজ পেয়েছো নাকি? কিন্তু আমার মতে তো গ্রামের কোনো কৃষি জমির কাজ আর নেই। হ্যাঁ আব্দুল চাচা, গ্রামে তো আর কোনো কাজ নেই বললেই চলে, তাই তো যাচ্ছি নিজের জমিটাকে জমিদার বাড়িতে বন্ধক দিতে। অভাবের সংসারে আমরা এক মুঠো ভাত পেট ভরে খেতে পারি না, সেখানে জমির পেছনে যা খরচ, সেই জমির জন্য বীজ সার এগুলো কিনবো কোথা থেকে? তার চেয়ে কিছু টাকায় জমিটা বন্ধক দিয়ে আসি। হ্যাঁ তাই করো, গরিব মানুষ ঠিকঠাক মতো নিজেরাই তো খেতে পারো না, সেখানে আবার একটা জমি, তার পেছনে এত টাকা খরচ। চাষবাস করা তো আর কম খরচের ব্যাপার নয়। যাও যাও, তাড়াতাড়ি যাও, বেশি দেরি করো না, জমিদারবাবু আবার কখন বাড়িতে থাকে না থাকে। হ্যাঁ আব্দুল চাচা, ঠিকই বলেছ, তাহলে আমি এবার যাই, পরে আবার দেখা হবে, কেমন? আরে অমল যে, তুমি হঠাৎ, তা কি মনে করে? আগে জমিদার মশাই, খুব বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছিলাম, যাতে আমার জমিটাকে বন্ধক রেখে কিছু টাকা পয়সা পাওয়া যায়। সে নয় বুঝলাম, কিন্তু জমি বন্ধকি কারবার তো আমি বন্ধ করে দিয়েছি। তাহলে এখন উপায়? টাকা পয়সার তো আমার খুবই দরকার। তাহলে এক কাজ করো তুমি তোমার জমিটা আমার কাছে বিক্রি করে দাও। তা কত দাম ঠিক করেছো শুনি? আগে 1.5 লাখ টাকা মতো। না না, তোমার ওই জমির দাম অত হয় না, আমি খুব বেশি হলে ওই 1 লাখ টাকা দিতে পারি। যদি রাজি থাকো তো বলো, তাহলে আমার ম্যানেজারকে বলে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে জমিদার মশাই, তাহলে এই 1 লাখ টাকাই দিন। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, যাওয়ার সময় আমার অফিসটা ঘুরে যাও, আমি আমার ম্যানেজারকে বলে দিচ্ছি জমির সব কাগজ বুঝে তোমায় যাতে টাকা দিয়ে দেয়। যাক, কিছু টাকা পয়সার ব্যবস্থা তো হলো। যাই, খুব খিদে পেয়েছে, সকাল থেকে তো না খেয়ে আছি। যাই একটু বাজারের দিকে যাই, একটু ডাল ভাত যা পাবো খেয়ে নি। ও বাবা, এ কেমন বাজার রে বাবা, একটা খাবারের হোটেলও নেই দেখছি। সেই কতক্ষণ ধরে খাবারের হোটেল খুঁজেই চলেছি, কিন্তু আশেপাশে তো কোনো খাবারের হোটেলই দেখতে পাচ্ছি না। না না বাবা, আজ মনে হয় সারাদিন আমার আর খাওয়াই হবে না। এই বাজারে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে আমি কখন অসুস্থ হয়ে যাই কে জানে। এর চেয়ে বরং বাজার সদাই নিয়ে বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে ঝুমার হাতে রান্না খাবো। আজকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে যাব, তারপরে পেট ভরে খাবো। আরে ওগো, তোমার আবার কি হলো? কি এত চিন্তা করছো খেতে বসে? খাওয়ার সময় বসে বসে চিন্তা করতে নেই, তুমি জানো না? আরে ঝুমা, আর বলো না, জমিটা তো বিক্রি করে দিলাম, এখন এই টাকাগুলো নিয়ে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। কি আর করবে, এই টাকাগুলো দিয়ে আমরা একটা ব্যবসা করব। দেখবে, একবার আমরা এই ব্যবসায় সফল হয়ে গেলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। সে নয় বুঝলাম, কিন্তু ঝুমা, কিসের ব্যবসা করব সেটাই তো খুঁজে পাচ্ছি না। কেন গো, তুমি না বললে আজ বাজারে নাকি তুমি একটাও খাবারের হোটেল খুঁজে পাওনি? হ্যাঁ, তা তো তোমাকে এসেই বলেছি। তাহলে আজ থেকে আমরা ওই বাজারেই একটা পায়েস হোটেল দেব। দেখবে অনেক মানুষ বাজারে বাজার করতে এসে আমাদের হোটেলে পেট ভরে খেয়ে যাবে। আরে বাহ ঝুমা, তুমি তো খুব ভালো একটা ব্যবসার কথা বললে। আমরা কাল থেকেই বাজারে একটা পায়েস হোটেল খুলে ফেলবো। তবে একটা কথা, হোটেলটার নাম কিন্তু তোমার নামে হবে। আচ্ছা আচ্ছা, সে না হয় হবে। আমরা শুধু হোটেলটা খুলে ফেলি, বাকি যা যা কাজ করা লাগবে সব আমরা দুজনে মিলেমিশে করব। আরে আসুন আসুন, খেয়ে যান, গরম গরম ভাত, সাথে টাটকা মাছ, মাংস, ভর্তা, ডিম সবই আছে। আসুন আসুন। এই তোরা কে কোথায় আছিস? কাস্টমাররা যা যে খেতে চায় সবাইকে দে। আগে ঠিক আছে মালিক, এই ভাত আছে ভাত আছে ভাত আছে, খেয়ে যান, গরম গরম ভাত আছে। আসুন আসুন, গরম গরম ভাত খেয়ে যান। আরে বাহ, বাজারে পায়েস হোটেলে প্রথম দিন দেখছি অনেক মানুষেরাই খেতে এসেছে।
এভাবে চলতে থাকলে তো আমরা খুব দ্রুত ব্যবসায় লাভ করতে পারবো গো। তার বলতে ঝুমা, সবটাই তোমার বুদ্ধি বলে কথা। দেখো ঝুমা, দেখো, তোমার কথা মতো বাজারে পাইস হোটেল খোলার প্রথম দিনেই কত লোকেরা খেতে এসেছে। সে তোমাকে বলেছিলাম না, এই বাজারে যেহেতু একটাও পায়েস হোটেল নেই, তাই তুমি যদি একটা হোটেল দাও তাহলে অনেক ভালো চলবে। এখন দেখো আমার কথা একেবারে সত্যি হলো। সে আর বলতে ঝুমা, এখন থেকে দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আমরা এইভাবে পাইস হোটেল থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো, বলো? আর তুমি চাইলে আরো কয়েকটা জমিও কিনতে পারবে। সেটা আবার বলতে হয় নাকি? আচ্ছা শোনো, এবার তুমিও আমাদের হোটেলের খাবার খেয়ে যাও। এই বাজারে এই হোটেল ছাড়া কিন্তু খাবার কোথাও পাবে না। যদি এখনই না খাও, পরে কিন্তু না খেয়ে থাকতে হবে। এই কথা শুনে অমলের বউ ঝুমা হেঁটে হেঁটে অমলের দোকানে গিয়ে বসলো। অমলের কর্মচারীরা এসে ঝুমাকে খাবার খেতে দিল। এদিকে অমল দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো লোককে হোটেলে খাবারের জন্য ডাকতে লাগলো। তার ডাক শুনে প্রচুর লোক তার হোটেলে খাবার খাওয়ার জন্য ভিড় করতে লাগলো। আর এভাবেই ঝুমা ও অমলের পায়েস হোটেলের ব্যবসা রমরমিয়ে চলতে লাগলো।